আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে, সাথে আছি আমি মিরাজ। আজকে আমরা ক্লাস 9-10 এর কেমিস্ট্রি বই চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ ম্যাটার তার বেসিক নিয়ে আলোচনা করব। এটার বেশ কয়েকটা পার্ট আসবে। তোমরা যদি বিজ্ঞান বিষয়টারে, রসায়নটারে একটু ভালো করে স্টাডি করতে চাও, যে কোনো জিনিস একটু গভীরভাবে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। আমি মিরাজ তোমাদের সাথে আছি। সমগ্র কেমিস্ট্রি বইটা আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু ভালোভাবে বোঝায় দেওয়া যায় বোঝানোর। তো চ্যাপ্টার 3 তার নাম বা যে টাইটেল দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার, যার বাংলা অর্থ হচ্ছে পদার্থের গঠন। এখন আমরা জানি যে কম বেশি পদার্থ জিনিসটা কি, আমাদের সবারই কম বেশি পদার্থ সম্পর্কে ভালো আইডিয়া আছে। এখন এই যে ভৌত জগৎ বা এই যে মহাবিশ্বে যে পদার্থগুলো আছে, প্রত্যেকটা পদার্থের কিছু আলাদা আলাদা ধর্ম আছে এবং ওদের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে, তারা যেই বৈশিষ্ট্য নিয়ে আছে এবং তাদের যে গঠনটা, এটা নিয়ে মূলত আজকের অধ্যায়ের আলোচনাটা। একদম প্রথমে দেওয়া আছে মৌলিক পদার্থ, তারপরে আছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি? ধরো তুমি একটা পদার্থ নিলে বা যে কোনো একটা বস্তু নিলে, বস্তু তুমি ভাঙলা, ভাঙার পরে দেখলা ওইখানে ওই পদার্থটা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাইতেছে না। তখন তুমি তাহলে কি বলবা? সে একটা স্বতন্ত্র, রাইট? স্বতন্ত্র মানে হচ্ছে সে একটা মৌলিক বল, সরি, মৌলিক পদার্থ। মৌলিক বল ও স্বতন্ত্র বল আর কি, এটা ফিজিক্সে চ্যাপ্টার 3-তে আছে। আচ্ছা, হোয়াটএভার। তো আমরা এখানে মৌলিক পদার্থ নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে আমরা কি বলতে পারি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। এখন অবধি আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টা, যার মধ্যে তোমাদের বইটাতে তথ্য দেওয়া আছে 98টা প্রকৃতিতে পাওয়া যায়। আমি তোমাদের বইটা থেকে বলতেছি, ঠিক আছে? এবং আমাদের দেহে মোট 26টা ভিন্ন ভিন্ন আলাদা মৌল আছে। এখন খেয়াল করো, 98টা মৌল তোমার প্রকৃতিতে পাওয়া যায়। মৌল আছে কয়টা? 118টা। তাহলে 18টা কত? 0, 9, 10, 11, 2, 20। তাহলে এই যে 20টা মৌল, 20টা মৌল তোমার গবেষণাগারে তৈরি করা লাগে, ঠিক আছে? 20টা মৌল কোথায়? গবেষণাগারে তৈরি করা লাগে, এটা প্রকৃতিতে পাওয়া যায় না। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এবার মৌলিক পদার্থের আরেকটা আমি একটু তোমার ব্যাখ্যা দিই। ধরো আয়রন, এফি কি? এফি হচ্ছে আয়রন। আয়রন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। একটু পরে এটা নিয়ে আলোচনা করব। তুমি যখন আয়রনরে ভাঙবা, ভাঙলে দেখবা, ধরো এটা একটা আয়রন দ্বারা তৈরি একটা পদার্থ, তুমি তার যদি ভাঙো, প্রত্যেকটা পার্টিকেল, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আলাদা আলাদা ভাবে আয়রন দ্বারা তৈরি। তুমি এখানে আয়রন ছাড়া অন্য কোনো পদার্থ পাইবা না। এবার হচ্ছে যৌগিক পদার্থ। তুমি একটা পদার্থ নিলা, তারা ভাঙলা, ভাঙার পরে দেখলা যে এখানে একাধিক পদার্থ বিদ্যমান। তখন তুমি তারা কি বলতেছো? তারা বলতেছো হচ্ছে যৌগিক পদার্থ। যেমন পানিরে তুমি ভাঙো, এখন পানিকে নর্মালি ভাঙতে পারবা? পারবা না তো। কিবা রাসায়নিক পদ্ধতিতে তারা আমরা যদি ব্যাখ্যা করি, রাসায়নিক পদ্ধতিতে পানি কি? H2O হচ্ছে পানি। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 2টা। হাইড্রোজেন আছে কয়টা? 2টা। আর অক্সিজেন কয়টা? একটা। মোট কয়টা পদার্থ আছে? মোট আছে 3টা। না, মোট আছে 3টা পরমাণু আছে এবং পদার্থ আছে 2টা। আবার ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে খাদ্য লবণ। সোডিয়াম আছে কয়টা? একটা। আর ক্লোরিন আছে কয়টা? একটা। মোট মৌল আছে কয়টা? 2টা। তাহলে সে কি পদার্থ? যৌগিক পদার্থ। কারণ আমরা তারা কি করতেছি? তারা ভাঙলে আমরা অন্য কোনো পদার্থ পাইতেছি। এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, প্রত্যেকটা যৌগিক পদার্থের যে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সর্বদা সমান থাকে। অর্থাৎ তুমি ধরো যে পানির কথা বলতেছি, একটা অণুর পানি হোক, 10টা অণুর পানি হোক, সমুদ্রের, সমস্যা নেই, সমুদ্রের পানি হোক, আরে সমস্যা নেই, সমস্যা নেই, সমুদ্রের পানি হোক, যে কোনো জায়গার পানি হোক, সবসময় সে এই যে হাইড্রোজেন 2টা অক্সিজেন একটা না, তার অনুপাত 2:1, এই বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ থাকবে।
এই গেল হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ নিয়ে আলোচনা। এবার একটা আছে মৌলিক অণু আর একটা আছে যৌগিক অণু। এবার দেখো, আমি একটা অক্সিজেনের কথা বললাম, সে তো পরমাণু। ও2, ও2 মানে কি? দুইটা অক্সিজেন একসাথে হয়ে ও2 তৈরি করছে। তাহলে আমি যদি অক্সিজেন এখন ভাঙি, ভাঙলে অক্সিজেন ছাড়া অন্য কিছু পাওয়া যাইতেছে? পাওয়া যাইতেছে না। তাইলে অক্সিজেন, এই যে এটা হচ্ছে ও2 হচ্ছে মৌলিক অণু। যৌগিক অণু কোনটা? এই যে পানিরে বলা যায় যৌগিক অণু, কারণ আমি পানিরে ভাঙলে কি পেতেছি? হাইড্রোজেন আর অক্সিজেন পেতেছি। তাহলে তারা বলা যাইতেছে কি? তারা বলা হচ্ছে কি তোমার যৌগিক অণু। ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরমাণুর যে অণু। আমরা অলরেডি অণু নিয়ে কথা বলে ফেলছি অলরেডি, তাই আরেকটু বলি পরমাণু এবং অণু নিয়ে। পরমাণু কি? তোমাদের বইয়ের সংখ্যা কি দিচ্ছে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এরপর তারা আরেকটু কথা বলছে, কথাটা খেয়াল করো, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। আচ্ছা, এখন আমি লিখলাম নাইট্রোজেন, লিখলাম অক্সিজেন, কার্বন, ক্লোরিন, আয়রন, সিলিকন, ফসফরাস, ফসফরাস কি ফসফরাস? তুমি একটু চিন্তা করে দেখো তো, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের ধর্ম মিলবো? মিলবো না। কার্বনের সাথে ক্লোরিন বা আয়রন বা সিলিকন বা ফসফরাস, প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে, আলাদা আলাদা কি আছে? ধর্ম আছে। তাহলে অণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একককে বলা হয় অণু। ঠিক আছে? আচ্ছা, সরি, পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। কি যে হয়! আচ্ছা, এরপরে অণুর সংখ্যা কি? দুই বা ততোধিক পরমাণু মিলে যা গঠন করে তাকে বলা হচ্ছে কি? অণু। আশা করি এতটুকু বোঝাতে পারছি। আচ্ছা, কথাবার্তা বুঝুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, দেখলে আমি খুশি হব। আসলে আমি চাইতেছি তোমাদের বইটারে ব্যাখ্যা করতে। তো বইটা সরাসরি ব্যাখ্যা করতে গেলে একটু ঝামেলা হয় মাঝে মধ্যে। এবার আসলে মৌলের প্রতীক, সিম্বল অফ এলিমেন্টস। এক কথায় সেটা হচ্ছে যে কোনো মৌলের নামকে বলা হয় প্রতীক। আচ্ছা, প্রতীক সংকেত আমি একসাথে বোঝাই এই দুটারে, সবার বুঝতে সুবিধা হবে। এই দুটা টার্ম একসাথে বোঝাইতে হবে। একটা হচ্ছে প্রতীক, আর একটা হচ্ছে সংকেত। তাহলে মৌলের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। সংকেতটা কি? সংকেতটা হচ্ছে অণু বা পরমাণুর অণু বা পরমাণুকে, পরমাণুর নির্দেশক প্রতীকী সংকেত বলা যায়। এটা কোনো বইয়ের মধ্যে নেই, আমি আমার মতো করে রাখলাম। বিষয়টা একটু বোঝাই। ধর প্রতীক হাইড্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, CHOLORIN, ক্লোরিন। ঠিক আছে, আমি দুইটাতে উদাহরণ দিই। হাইড্রোজেনের শুরুতে কি আছে বলো? আচ্ছা, এটাতে তো বুঝবো না, আচ্ছা, সমস্যা নেই, আলাদা আলাদা বোঝাই। হাইড্রোজেনের শুরুতে এইচ আছে, তাই হাইড্রোজেনের প্রতীক আমি লিখতে পারি হাইড্রোজেন। ধরো অক্সিজেন, OXYGEN, অক্সিজেন। অক্সিজেনের শুরুতে ও আছে, আমি লিখলাম ও। ক্লোরিন, ক্লোরিন কেমনে লেখে? ক্লোরিন লেখে আবার সি এবং এল, ক্লোরিন। কেন? কারণ আছে। কার্বন, কার্বনের সংকেত রূপ কি? সি। আবার একটা আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম, তার সংকেত কি? তার প্রতীক কি? সিএ। এবার দেখো, এখানে আমি অনেকগুলো টার্ম একসাথে নিয়ে আসছি, ভালো করে বুঝো। হাইড্রোজেন সারা, আবার আছে হিলিয়াম। ধরো হিলিয়ামের সংকেত কি? এইচ। হাইড্রোজেন এক নম্বরে ছিল, ঠিক আছে।
আমি শুরুতে হাইড্রোজেন 1 নম্বরে ছিল, তার প্রথম যে ইংরেজি অক্ষরটা এইচ, আমি এইচ বসাই ফেলছি, এই এইচ হাইড্রোজেনের নামে রেজিস্ট্রি করা হয়ে গেছে, এইচ আর কেউ ব্যবহার করতে পারবে না। এবার আসলো হিলিয়াম। হিলিয়ামের শুরুতে তো এইচ আছে না, কিন্তু এইচ তো আমি অলরেডি ব্যবহার করছি। এখন কি করতে হবে, হিলিয়ামের সাথে আর কি আছে, ই আছে, তাই এইচ আর ই দুইটারে আমরা নিলাম, তারে আমরা কি হিসেবে প্রকাশ করতেছি, হিলিয়াম। এইচ ই দ্বারা আমরা কি প্রকাশ করতেছি, হিলিয়াম প্রকাশ করতেছি। ঠিক আছে, তারপরে দেখো, আচ্ছা এরপরে দেখো, ক্লোরিন, কার্বন, ক্যালসিয়াম। ক্লোরিন হইতেছে গিয়া তোমার 17 নম্বর মৌল, কার্বন হচ্ছে গিয়া 6, ক্যালসিয়াম হচ্ছে গিয়া কত, 20। ঠিক আছে, এবার দেখো এখানে আমি কার্বন আগে নিলাম, এটা হচ্ছে 6 নম্বর। কার্বনের প্রথম কি আছে, সি আছে, তাই সি নিছি। সি কে আর সেকেন্ড টাইম নেওয়া যাবে, নেওয়া যাবে না। এখন ক্লোরিনে কি করলো, এই ক্লোরিনে তো শুধু সি আছে, আমি সি নিলাম। এখন যেহেতু ক্লোরিন সামহাউ ইউপেক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপেক কর্তৃক নাম দেওয়া হয়েছে। এটা তারা কিভাবে দিচ্ছে আমি জানি না, তারা কি লিখলো, সি আর এল, ক্লোরিন থেকে ক্লোরিন, সি আর এল নিয়ে বানাইলো ক্লোরিন। এরপরে ক্যালসিয়াম কি করলো, সি আর এ নিয়ে নিছে, তাইলে সি আর এ আর আলাদা করে ব্যবহার করা যাবে না। অর্থাৎ একই অক্ষর একাধিক মৌলের জন্য ব্যবহার করা যাবে না, আলাদা আলাদা মৌলের জন্য আলাদা আলাদা ভাবে আমাদের এই সংকেতগুলোর প্রতীকগুলোরে কি করতে হবে, প্রকাশ করতে হবে। ক্লিয়ার, আশা করি বোঝাতে পারছি। এবার সংকেতটা কি, অণু পরমাণু নির্দেশক, নির্দেশক প্রতীকী সংকেত। আচ্ছা, নির্দেশক প্রতীকী সংকেত বা অণু পরমাণুর, না, আরেকভাবে বলা যায় অণু পরমাণুর নামই সংকেত, এভাবে বলা যেতে পারে। এখানে অণু পরমাণুর নামই সংকেত। বিষয়টা কিরকম দেখো, আমি বললাম হাইড্রোজেনের সংকেত লেখো, তুমি কখনোই এস লিখতে পারবে না, কারণ হাইড্রোজেন একা থাকে না, তোমার লিখতে হবে কি, H2, অক্সিজেন O2, নাইট্রোজেন N2। ঠিক আছে, ফ্লোরিন, কোনো কিছু কিছু সংকেত প্রতীক একই হয়ে যায়, সেটা আলাদা বিষয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, যেহেতু তারা একসাথে থাকে না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারা দুইটাই থাকে বেসিক ম্যাক্সিমাম ক্ষেত্রে। আবার দেখো এটা হচ্ছে মিথেন। তো এই যে এগুলো হচ্ছে সংকেত, এগুলো কি সংকেত, অণু পরমাণুর নামই কি সংকেত, বা অণুর নামই সংকেত, এটাও বলা যায় যে অণুর নামই সংকেত। এই যে হাইড্রোজেন অণু সংকেত, হাইড্রোজেন কয়টা আছে বাবা, এনে দুইটা আছে। অক্সিজেন কয়টা আছে, দুইটা। নাইট্রোজেন কয়টা, দুইটা। মিথেনের মধ্যে কে কয়টা আছে, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা। হাইড্রোজেন কয়টা, চারটা। ঠিক আছে, এই হচ্ছে সংকেত আর প্রতীকের আলাদা আলাদা পার্থক্য, তোমাদের বইটাতে দেওয়া নেই, আমি এটা একটু তোমাদের ব্যাখ্যা করে দিলাম। এবার সব পরমাণুর ভিতরে কণা, একটা পরমাণু মৌলের ক্ষুদ্রতম কণাকে, হ্যাঁ, মৌলের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। এখন একটা পরমাণুর ভিতরে কণা থাকে তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা। ওদের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি তা একটু বলে দাঁড়াও। এটা একটা পরমাণু, পরমাণুর ভিতরে থেকে নিউক্লিয়াস, ভিতরে কি থাকে, নিউক্লিয়াস। আমি নিউক্লিয়াস একটু বড় করে রাখলাম, এটা হচ্ছে নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসে থেকে নিউট্রন এবং প্রোটন, এটা কি, এটা হচ্ছে নিউট্রন আর এটা হচ্ছে প্রোটন। নিউট্রন আর প্রোটনের মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন চার্জ নিরপেক্ষ। আর এই যে বাইরে একটা যে কক্ষপথ আছে,
এই কক্ষপথ নিয়ে আমরা আগামী ক্লাসে রাদারফোর্ড এবং বোর মডেল নেওয়ার জন্য আলোচনা করব, ডিটেইলে আলোচনা করবো আমরা আগামীকাল এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে, শুধু মডেল নিয়ে আলোচনা হবে না, কালকের ক্লাসটা আরো অনেক বড়, অনেক কিছু শিখবো কালকের ক্লাসে। আজকে তো বাচ্চা বলা নিয়ে ক্লাস করাইতেছে, তাও শিখতে হবে, এগুলো জানতে হবে এগুলো। ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। ইলেকট্রন চার্জটা কি? ঋণাত্মক। এখন তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে, আমি আলাদা করে কিছু লিখলাম না, কিন্তু দেওয়া আছে চার্টটা। এখানে দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রতীক তারা দিয়ে দিছে। প্রত্যেকের আধান বা চার্জ আছে, তাদের প্রকৃত ভর আছে, আপেক্ষিক আধান আছে, আপেক্ষিক ভর আছে। প্লিজ চারটা মুখস্থ করবা। এত কিছু মুখস্থ না করতে পারলো অ্যাটলিস্ট বর্গগুলো মুখস্থ করবো। বর্গগুলো আমাদের সিকিউ সলভিং এর জন্য লাগবে। যেমন ইলেকট্রনের ভর 9.110110 লাগবে না, 9.11 ইন্টু 10⁻28। প্রোটনের 1.673 ইন্টু 10⁻24। আর নিউট্রন হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এগুলো একটু মুখস্থ রাখবা। এরপর সব পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, আমি অলরেডি তোমাদের পারমাণবিক সংখ্যা নিয়ে কথা বলে ফেলছি। এই যে এখানে বললাম যে ক্লোরিন 17, হাইড্রোজেন 1, কার্বন 6, ক্যালসিয়াম 20, মানে কি? এরা হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা। তোমাদের পরবর্তী অধ্যায়ে দেখবে একটা পর্যায় সারণী আছে, ওইখানে পারমাণবিক সংখ্যা আকারে তোমার প্রত্যেকটা মৌলের সাজাইছে। এটা আমরা পর্যায় সারণী পড়তে গেলে জানবো। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে ভর সংখ্যা। এটা আরো সহজ জিনিস। ধরো আমি কারে দিয়ে বোঝাই, ক্লোরিন দিয়ে বোঝাই। ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ভর হচ্ছে 34.5, মোস্ট প্রবাবলি না 35, 35। এই যে নিচের এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাটমিক নাম্বার। আর যে 35 এটা হচ্ছে তোমার ভর সংখ্যা, মনে থাকবে। আর তোমাদের বইটাতে এভাবে লেখছে ক্লোরিন 17, 35, এভাবেও হবে। তোমরা এই মেথডটা শিখে রাখবা। তোমরা বোর্ডে এভাবে যদি আনসার করো এটা খুব ইজি হবে। আরেকটা মাথায় রাখবা, ভর সংখ্যারে এ দ্বারা প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যারে জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আজকের লেকচার তো এটাই। আমি যদি এখন একটু সামারি করি, কি শিখলাম? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু, পরমাণু এবং পরমাণুর ভিতরে যে পদার্থগুলো থাকে তাদের যে অবস্থান, অবস্থানটা আমি যদি 1 মিনিটে টানতে চাই, সেটা হচ্ছে যে কোনো বস্তুরে ভাঙলে বা কোনো পদার্থরে ভাঙলে যদি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ না পাওয়া যায় তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। আর যদি কোনো পদার্থরে ভাঙলে ওই পদার্থ বাদে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের উদাহরণ আয়রন। যৌগিক পদার্থের উদাহরণ হচ্ছে গিয়ে ধরো কার্বন ডাইঅক্সাইড বা পানি দেওয়া যেতে পারে। অণু বা পরমাণু, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা তাকে বলা হয় পরমাণু। আর একাধিক পরমাণু মিলে তৈরি করা হয় হচ্ছে অণু। প্রকৃতিতে এখন অব্দি 118টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া যায়, বাকি 20টা কৃত্রিমভাবে তৈরি করতে হয় এবং 26টা মৌল, ভিন্ন ভিন্ন মৌল আমাদের মানবদেহে বিদ্যমান, সেটা যে কোনোভাবে বিদ্যমান আছে। এরপরে আর কি শিখলাম, একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটন থাকে। নিউট্রনের চার্জ নাই, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে গিয়া তোমার নেগেটিভ এবং তাদের আলাদা আলাদা ভর আছে। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আলাদা ভর। এই ভরগুলো চারটা শিখতে হবে। ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আমরা শিখলাম যে মৌলগুলোরে তোমার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা আকারে সাজানো হয়েছে। আর বাকি হলো ভর সংখ্যা। ভর সংখ্যাটা মূলত কি বলা যায়, ভর সংখ্যা সমান সমান নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, আমরা যখন সিকিউ সলভ করব আমরা এটা শিখবো, এটা একটু মাথায় রাখো। ভর সংখ্যা সমান নিউট্রন প্লাস প্রোটন। তো এ হচ্ছে বেসিক ক্লাস, আমি বেসিক ক্লাস করাইতেছি। বেসিক ক্লাস শিখতে প্রচুর ধৈর্য লাগে, প্লিজ ধৈর্য ধরে ক্লাসটা করো। আগামীকাল আমরা ভোর মডেল এবং রাদারফোর্ড মডেল নিয়ে ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে, এরপরে আর একটা পার্ট আসতে পারে, মোট 3টা বা 4টা পার্ট হবে আর কি। ধৈর্য ধরে ক্লাস করো, আশা করি রসায়নে তোমরা খুব ভালো করতে পারবো আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।